হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা কেমিস্ট্রির একেবারে বেসিক জায়গাটা পড়ব, তাই এই ক্লাসটা ক্লাস 9, 10 অ্যাজ ওয়েল এজ 11, 12 সবাইকার জন্য সমান উপকারী। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। আজকে আমরা পড়ব একক বা ইউনিট। একক দেখো, আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যখন আমরা অঙ্ক করব, কোনো রকম নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, তখন নানান রকম ইউনিট তো আমরা ব্যবহার করবই। ইউনিট কম বেশি আমরা সবাই পরিচিত মোটামুটি, কিন্তু আমরা দেখা যায় যে পরিচিত হলেও এই ইউনিট নিয়ে আমাদের অনেক রকমের প্রবলেম তৈরি হয়ে যায়। তাই প্রথমে ইউনিটের সম্বন্ধে একটা সঠিক কনসেপ্ট তৈরি করে নেওয়াটাই বেস্ট। ঠিক আছে, তাহলে চলো আমরা ইউনিট শুরু করি। প্রথমেই বলি, ইউনিটটা আমাদের পড়ার দরকার কেন, ইউনিট সম্বন্ধে সঠিকভাবে জানার দরকার কেন। একক কি? ধরো তোমাকে তোমার বাড়িতে বললো তোমার মা যে যা তো বাবা আলু নিয়ে আয়। তো আলু তাহলে তুমি কতটা আনবে? তোমার মা বললো হয়তো 5টা নিয়ে আয়, 5টা নিয়ে আয়। কিংবা মার্কেট থেকে কিনে আনতে বললো, তখন বললো হয়তো 5 কেজি নিয়ে আয়। তাহলে 5 কেজি আর 5টা, এই দুটো মধ্যে ডিফারেন্স আছে, তাই না? তাহলে এই 5টা কিছু সংখ্যা বোঝাচ্ছে, আর 5 কেজি আলুর ভর বোঝাচ্ছে। এই যে কেজি, এইটাই হচ্ছে আমাদের ইউনিট। বা উল্টো কথায় আমরা বলতে পারি, ধরো তোমাকে বললো তোমার বাড়িতে যে তোর, আমি জিজ্ঞাসা করলাম যে তোমার হাইট কত। ঠিক আছে, এই যে হাইট কত, উচ্চতা, তাহলে তুমি বললে আমার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। এই যে ফুট, ইঞ্চি, তাহলে এরা হচ্ছে কি ইউনিট। তাহলে আমাদের যদি ফুট সম্বন্ধে কনসেপ্টই না থাকে, তাহলে আমরা বুঝবো কী করে ছেলেটা বা মেয়েটা কতটা লম্বা। বা আমাদের যদি কেজি সম্পর্কে কোনো রকম কনসেপ্ট না থাকে, তাহলে আমরা বুঝবো কী করে আমি কতটা আলু আনতে যাচ্ছি, তাই না? দোকানদার আমাকে ঠকিয়ে দেবে। তাহলে ইউনিট সম্বন্ধে কনসেপ্ট থাকাটা ভীষণ দরকার। তাহলে আমরা ইউনিটটা কাদের ক্ষেত্রে ইউজ করব? না, যাদের পরিমাপ করছি। এই যে আমি উচ্চতা পরিমাপ করছি, আলুর ভর, চালের ভর নির্ণয় করছি, তাই না? তাহলে কোনো কিছু পরিমাপ করতে গেলে একটা ইউনিট লাগে। ইউনিটটা কি? তাহলে ইউনিট কথাটার মানে কি? একক। একক কথাটার মানে কি? এক। তার মানে কোনো একটা নির্দিষ্ট পরিমাপকে আমরা এক ধরে নিচ্ছি এবং তার একটা নির্দিষ্ট নাম দিয়ে দিচ্ছি, যেমন 1 কেজি। 1 কেজি একটা নির্দিষ্ট ভর, আমরা সবাই মিলে ঠিক করে ক্লিয়ার করা হলো যে আচ্ছা এতটা হচ্ছে কি 1 কেজি। তাহলে আমি যখন 5 কেজি কিনবো, তাহলে 1-এর 5 গুণ। ঠিক আছে, তাহলে একটা স্কেলে যেমন থাকে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের ডাবল 2 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একক হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ। এবার তার আগে যখন নিউমেরিক্যাল টার্মগুলো দেওয়া হয়, তার মানে আমি বুঝে নেবো যে আচ্ছা ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং তার সাথে এত গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ইউনিটের জেনারেল কনসেপ্ট। তো ইউনিট তাহলে আমরা কাদের নির্ণয় করব? বললাম যে পরিমাপ যাদের করব, তার মানে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়, তাহলে পরিমাপযোগ্য কারা? আচ্ছা, পরিমাপ অযোগ্য কেউ আছে নাকি? ডেফিনেটলি আছে। পরিমাপ অযোগ্য কারা? ধরো তোমাকে আমি বললাম যে কোনো একটা পার্টিকুলার রং, রং হচ্ছে গিয়ে খুব ডার্ক, খুব ঘন। এবং কতটা ঘন? আমি বললাম ছেলেটা খুব লম্বা, কতটা লম্বা? না 6 ফুট হলো। কিন্তু রংটা, কোনো একটা জামার রং কতটা গাঢ়, এর জন্য কিন্তু কোনো একক আমরা ব্যবহার করতে পারি না। তার মানে কি, রংটার এই যে গাঢ়ত্বটা, এটা পরিমাপ করা যায় না। তাহলে পরিমাপ অযোগ্য বিষয় আছে, পরিমাপ যোগ্য কিছু বিষয় আছে। তাহলে পরিমাপ যোগ্য যে সমস্ত বিষয়গুলো, সেই ভৌত রাশিগুলোকেই আমরা পরিমাপ করব এককের সাহায্যে। ঠিক আছে, তাহলে এই একক দু রকমের হয়। মানে ওই আমাদের পরিমাপযোগ্য যে রাশি, তাদেরকে আমরা ভৌত রাশি বলছি। ওই ভৌত রাশিগুলো দু রকমের হয়, একক নয়। ভৌত রাশিগুলো হচ্ছে 2 রকমের। তাহলে ভৌত রাশি কারা? ভৌত রাশি ওই যে বললাম যে পরিমাপযোগ্য যে সমস্ত বিষয়, প্রাকৃতিক বিষয়, তারাই হচ্ছে ভৌত রাশি। এই ভৌত রাশি হচ্ছে 2 রকমের। ঠিক আছে, একটা হচ্ছে মৌলিক রাশি। মৌলিক কথাটার সঙ্গে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। একটা হচ্ছে মৌলিক রাশি, আর একটা হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি। মৌলিক কথাটার মানে কি? কথাটা আসছে, মৌলিক কথাটা আসছে মূল থেকে, এলিমেন্ট। ঠিক আছে, তার মানে মৌলিক কথাটার যদি মূল হয়, তার মানে মূলকে আর ভাঙা যায় না, মানে যে সমস্ত রাশিকে আর ভাঙা যাবে না সেগুলো হচ্ছে মৌলিক। আর লব্ধ, লব্ধ কথাটার মানে কি? অনেক কিছুকে মিক্স করে যেটা তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে লব্ধ রাশি। উদাহরণ দিলেই ক্লিয়ার হয়ে যাবে। মৌলিক রাশি কি? যেমন আমি বললাম যে উচ্চতা,
বা দৈর্ঘ্য বা ভর, আমি ধরো বললাম যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে এই যে আমার বোর্ডটা, এখান থেকে এতটা একটা নির্দিষ্ট লেন্থ আছে, এই লেন্থটাই হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তো এই যে দৈর্ঘ্য, এটাকে কি আর ভাঙা যাবে? দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, ঠিক আছে, কিন্তু তার ভাঙা যাবে তাদেরকে। যেমন বেগ, বেগ যদি আমি বলি, বেগ বলতে আমার মাথার মধ্যে কি আসবে, যে একটা নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট সময়ে আমি যাব, অর্থাৎ বেগ সমান হচ্ছে ওই যে দূরত্ব নিয়ে যে কথা বললাম, দূরত্ব ডিভাইডেড বাই টাইম বা সময়, তাই না? তাহলে দূরত্বের একক কি না, দূরত্বও তো একটা দৈর্ঘ্যের একক, তাহলে ওপরে হচ্ছে দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই সময়ের একক। তার মানে বেগের যে একক সেটা দুটো এককের সম্মিলিত অবস্থার ফলে তৈরি হচ্ছে। তার মানে বেগ হচ্ছে গিয়ে একটা লব্ধ রাশি। কিন্তু দূরত্বকে তো আর ভাঙা যাচ্ছে না, দূরত্ব তো শুধুমাত্র একটা দৈর্ঘ্য, তার মানে দূরত্বটা হচ্ছে একটা মৌলিক রাশি, ঠিক আছে। সময়কেও ভাঙা যাচ্ছে না, সময়ও হচ্ছে একটা মৌলিক রাশি। তাহলে মৌলিক রাশি কারা না, মৌলিক রাশি হচ্ছে মেনলি আমাদের এই তিনটাকে খুব ভালোভাবে জেনে রাখতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভর, এটাকে আমরা এম দিয়ে ডিনোট করি, মাস, ঠিক আছে। দুইয়ে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের অনেক রকমের টার্ম আছে, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করি, লেন্থ। দৈর্ঘ্যের টার্ম বলতে উচ্চতা, দূরত্ব, প্রস্থ, এরা সবাই দৈর্ঘ্যেরই এক একটা টার্ম, ঠিক আছে। তিনে হচ্ছে সময়, সময়কে আমরা এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে, বা টাইম টি, এস দিয়ে তো আমরা ইউনিট, একটু পরেই দেখবো ইউনিট। টি স্মল টি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। চারে হচ্ছে গিয়ে উষ্ণতা, টেম্পারেচারকে ক্যাপিটাল টি, ভালো করে মনে রাখবে, সময় হচ্ছে স্মল টি আর উষ্ণতা হচ্ছে ক্যাপিটাল টি। এরকম আরও অনেক আছে, পড়তে পড়তে আমরা মোটামুটি জানবো। আর লব্ধ রাশি তাহলে কারা না, লব্ধ রাশি হচ্ছে মৌলিক রাশিদের সম্মিলিত অবস্থার ফলে যে সমস্ত রাশি পায় তারাই হচ্ছে লব্ধ রাশি। যেমন বেগ, ত্বরণ, মন্দন, ত্বরণ যা মন্দনতায় ত্বরণ শুধু বাড়বে সময়ের সাথে সাথে, আর মন্দনটা কমবে, পড়বো আমরা পরে। আচ্ছা, তাহলে লব্ধ রাশি কারা না, মৌলিক রাশিদের সম্মিলিত অবস্থার ফলে যে সমস্ত রাশি পায় তারাই হচ্ছে লব্ধ রাশি, আর মৌলিক রাশি তো এরা, ঠিক আছে। তাহলে চলো আমরা তাহলে ইউনিট সম্বন্ধে কনসেপ্টটা আরও বেশি জানতে গেলে ইউনিট কি কি উপায়ে আমরা ব্যবহার করি সেগুলো জানতে হবে। যেমন আমি ধরো ভরকে মেজার করতে গেলে দেখবে কখনো কখনো আমরা কেজি ব্যবহার করি, আবার কখনো কখনো আমরা গ্রাম ব্যবহার করি। কেজি আর গ্রাম দুটো স্কেল তো সমান নয়, তাহলে কেজির সাথে গ্রামের কি সম্পর্ক এটা আমাদেরকে জানতে হবে। তাহলে কেজি আলাদা স্কেল, গ্রাম আলাদা স্কেল, অর্থাৎ স্কেল এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে কোন কোন সিস্টেমের মধ্যে দিয়ে আমরা ইউনিটকে প্রকাশ করতে পারবো সেটাই আমরা দেখছি, ঠিক আছে। তাহলে ইউনিট প্রকাশ আমরা করতে পারি এসআই স্কেলে, সিজিএস আর এফপিএস, ওকে। তাহলে কার আমরা একদম ছোট থেকে মৌলিক রাশির থেকে শুরু করছি, ঠিক আছে। তাহলে মৌলিক রাশি বলতে আমরা প্রথমে তো দৈর্ঘ্য, আচ্ছা, এসআইকে আমরা আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে এমকেএস, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য, ভর আর সময়, তাহলে এসআই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এসআই এর পুরো কথা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, মানে পুরো ইন্টারন্যাশনাল সমগ্র পৃথিবী জুড়ে এসআই স্কেলের যা ভ্যালু সমস্ত জায়গায় সমান, ঠিক আছে। তাহলে এসআই এককে দৈর্ঘ্যের একক কি দেখো, এখান থেকে মনে রাখাটা সুবিধা, এমকেএস, এম ফর মিটার, কে ফর কেজি, এস ফর সেকেন্ড, ওকে। সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড, ঠিক আছে। এফপিএস ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড, ওকে। তাহলে এইভাবে আমরা প্রকাশ করি। সেকেন্ড কিন্তু সমস্ত জায়গায় সমান, সময়ের একক সেকেন্ড, আমরা আওয়ারও ব্যবহার করি, মিনিটও ব্যবহার করি, যেখানে যেমন। এবার মিনিট থেকে সেকেন্ড বা সেকেন্ড থেকে ঘন্টা সব নির্ণয় করতে আমরা ছোটোবেলা থেকেই শিখেছি, আবার যেমন যেমন আমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসবে সেরকমভাবে আমরা প্র্যাকটিস করে যাবো। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি এসআইতে আমরা দৈর্ঘ্যের একক মিটার, সিজিএস এ সেন্টিমিটার, এফপিএস এ ফিট। আমাদের এফপিএসটা খুব বেশি হয়তো কাজে লাগবে না,
কাজে লাগবে এমকেএস অ্যান্ড সিজিএস, এই দুটোই আমাদের কাজে মেনলি লাগবে। এবার আমরা পড়বো যে এবার এদেরকে সম্মিলিত করে আমরা নানান রকমের ইউনিট তৈরি করব। যেমন এটা তো গেল মৌলিক একক, মৌলিক রাশি। এবার আমাদের এখানে উষ্ণতাও তো বলা হলো না। উষ্ণতার একক কি হতে পারে? ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, ফারেনহাইট হতে পারে। আমরা মেনলি ইউজ করব কেলভিন। ওকে, আমরা মেনলি ইউজ করব কেলভিন। কেলভিনটা যে কোনো স্কেলেই আমরা ইউজ করতে পারি। ওকে, এবার কেলভিনের সাথে ডিগ্রি সেন্টিগ্রেডের কি সম্পর্ক বা ফারেনহাইটের কি সম্পর্ক সেগুলো আমরা ধীরে ধীরে জানবো। আচ্ছা, এবার লব্ধ রাশিদের একক আমরা কিভাবে বের করব? না, এই একক সম্বন্ধে আমাদের কনসেপ্ট থাকলে এবং কার রিলেশন কার সাথে কীরকম সেই সম্পর্কে আমাদের মোটামুটি আইডিয়া থাকলে আমরা ক্যালকুলেট করে দিতে পারবো। যেমন একটু আগে বললাম বেগ সমান আমরা কি বললাম যে দূরত্ব বাই সময়। এবার দূরত্ব তো এক ধরনের দৈর্ঘ্য, তাহলে আমি যদি বলি এসআইতে বেগের একক লেখো, তাহলে কি লিখবে? না, এসআই পদ্ধতিতে বেগের একক হবে দূরত্ব। দূরত্বের একক কি? মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তার মানে কি হয়ে গেল? মিটার। সেকেন্ডটাকে যদি ওপরে তুলি তাহলে কি হবে? সেকেন্ডের পাওয়ারে কত আছে? 1। প্রত্যেকের পাওয়ারে 1 আছে, 1 তো আমরা এমনি লিখি না। তাহলে সেকেন্ড উপরে উঠলে সূচকের নিয়ম অনুযায়ী টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 এরকম ভাবে। আচ্ছা, এবার মনে করো আমি বললাম ত্বরণ। ত্বরণটা কি হবে? না, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধির হার কথাটার মানে কি? না, বেগ বৃদ্ধির হার বলেছে মানে সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে, তাহলে সময়, বেগ বাই সময়। এবার বেগের একক দেখো আমরা অলরেডি বের করে ফেলেছি, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে আমরা কি লিখবো? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 বাই সময়ের একক অ্যাগেইন সেকেন্ড। তাহলে এই সেকেন্ডের পাওয়ার কি আছে? 1 আছে। তাহলে এটাও যদি আমি আবার উপরে তুলি তাহলে কি হবে? না, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1 যেমন আছে লিখলাম, এই সেকেন্ডটাকে উপরে তুলে দিলাম সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে দুটো সেম টার্মের পাওয়ারে কি আছে? -1 কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এইভাবে আমরা ক্যালকুলেশন করি, তাই না? আচ্ছা, এবার আমরা দেখছি এই যে আমরা ক্যালকুলেশন করছি, আমরা নানান রকমের ইউনিট বের করছি, তাহলে আমাদের একক লেখার নিয়মটা কি? একক লেখার কি পার্টিকুলার নিয়ম আছে? না আমরা যা খুশি লিখে দিতে পারি। যেমন কেজি, মিটারকে আমরা এইভাবেও কি লিখতে পারি, বা সেকেন্ডকে এরকম ভাবে কি লিখতে পারি। এই কিছু নিয়ম আছে, যেহেতু ইন্টারন্যাশনাল সবাই লিখবে, তাই না? এবার আমি একরকম তুমি একরকম যদি সবাই প্রত্যেকে আলাদা আলাদা রকম লেখে তাহলে কেউ কারোরটা বুঝতে পারবো না। তাহলে একটা নির্দিষ্ট নিয়ম করে দিলে সেটাই যদি সবাই ফলো করে তাহলে আমি তোমাকে না চিনলেও তুমি কি লিখছো সেটা আমি বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এই নিয়মগুলো জানতে হবে। খুব সোজা নিয়ম, সেটা হচ্ছে যখন আমরা কোনো একক লিখব, এককদের এই মৌলিক রাশির যে কোনো একককে লিখতে গেলে সবসময় স্মল লেটার আমরা ইউজ করবো। ওকে, মিটারকে স্মল এম, সেন্টিমিটার সিএম, এফটি দেখো প্রত্যেকটা আমি স্মল লেটারে লিখেছি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে গিয়ে আমরা যখন সেন্টিমিটার কথাটা লিখবো বা এরকম মানে যখন শুধুমাত্র সিঙ্গেল অ্যালফাবেট না থেকে দুটো বা তিনটে অ্যালফাবেট থাকবে তখন কখনোই তাদের মাঝখানে ডট হবে না। যেমন সেন্টিমিটার দুটো আলাদা আলাদা কথা বলে অনেক সময় C.M. এরকম আমরা লিখি, বা C.M বা CM. কোনো ডট ইউজ হবে না। ওকে, তাহলে C.M. এটাও হবে না, C.M এটাও হবে না, CM. এটাও হবে না। কি হবে? শুধুমাত্র CM। এটা বোঝা গেছে? ধরো আমি বললাম যে 10 সেন্টিমিটার। এবার 10 এটা তো প্লুরাল নাম্বার, বহু বচন, তাহলে সেন্টিমিটারস না, ইউনিটে কখনোই এস যোগ হবে না। ঠিক আছে, প্লুরাল ফর্ম ইউজ হবে না, শুধুমাত্র সেন্টিমিটার। ঠিক আছে, সেন্টিমিটারস কতটা ভুল, শুধুমাত্র সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার হচ্ছে কি সেকেন্ড, SEC লিখবো না, শুধুমাত্র কি লিখবো? সেকেন্ড শুধুমাত্র SEC ডট বা SEC নয়। ওকে, তার মানে আমরা কি শিখলাম যে যখন আমরা ইউনিট লিখবো তখন শুধুমাত্র স্মল লেটার ইউজ করব, কিছু কিছু ক্যাপিটাল লেটার আছে বলছি, ক্যাপিটাল লেটার বলে দিই কখন ইউজ করব না, যে সমস্ত ইউনিট প্রকাশ মানে লেখার সময় কোনো বিজ্ঞানীর নাম আসবে, যেমন অ্যাম্পিয়ার, A ক্যাপিটাল লেটার। ওকে, আবার ধরো জুল, J,
ঠিক আছে, এইরকমভাবে যখন আমরা লিখবো তখন। আচ্ছা, অ্যাম্পিয়ার এএমপি, এএমপি এবার এখানে বলে রাখি, অ্যাম্পিয়ার এএমপি যখন লিখছি, এখানে অ্যাম্পিয়ারের নামানুযায়ী যেহেতু হচ্ছে, তাহলে এটা ক্যাপিটাল লেটার, তারপরের কথাগুলো কিন্তু স্মল লেটার। ঠিক আছে, তাহলে যখন আমরা বিজ্ঞানীদের নামানুযায়ী একটাই শুধুমাত্র প্রথম অ্যালফাবেটটা ইউজ করব, তখন ক্যাপিটাল সেটা হবে। আর যদি অনেকগুলো ইউজ করি, তাহলে সেক্ষেত্রে প্রথম একটাই ক্যাপিটাল লেটার হবে, তারপরেরগুলো স্মল লেটার হবে। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি এই নিয়মগুলোই। আর আরও কিছু নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে কি, মনে করো যে কোনো একটা ইউনিটে পার কথাটা মানে ডিভাইডেড বাই নিচে দুটো বা তিনটে মৌলিক রাশি আছে। যেমন সাপোজ কেজি, মিটার টু দি পাওয়ার -2, সেকেন্ড টু দি পাওয়ার -2, এরকম কিছু একটা আছে। ঠিক আছে, এটা লিখবে তুমি, ঠিক আছে, এই লেখাটা ঠিক, কিন্তু আমি যদি এটাকে তো এভাবেও লেখা যায়, কেজি মিটার স্কোয়ার, আমি কিন্তু এখানে ভুল লিখলাম, এসিসি ইউজ হবে না, অনলি এস, সেকেন্ড টু দি পাওয়ার -2, এইরকম ভাবে লেখা যাবে না, শুধুমাত্র এস। তাহলে কি হচ্ছে না, কেজি পার মিটার স্কোয়ার, সেকেন্ডটাও তো নিচে আছে, পার সেকেন্ড টু দি পাওয়ার -2, দুবার পার ইউজ হবে না। দুবার পার কথাটার মানে কি, এই সেকেন্ডটা এটারও পারে আছে, মানে উপরে আছে, কিন্তু কথাটা কি ঠিক, মানে আমি বলতে চাইছি এই দুবার পার কথাটার মানে কি, কেজি পার মিটার স্কোয়ার তো বুঝলাম এটা, কিন্তু আবার পার মানে কি, তার নিচে পার এস টু দি পাওয়ার -2, এটা আর এটা কি সেম হলো? নিশ্চয়ই নয়। তার মানে দুবার পার কথা ইউজ করা যাবে না। এটাকে যদি আমি পার দিয়েই লিখতে হয়, তাহলে আমি কি লিখবো, এটাকে লিখবো কেজি সিঙ্গেল পার মিটার স্কোয়ার, সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক আছে, ওকে, আমি এখানে সেকেন্ড টু দি পাওয়ার -2 উপরে আছি, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? তার মানে হয় আমি একবার পার ইউজ করবো, নচেত আমি সিম্পল এইভাবে সূচকের পদ্ধতি অনুযায়ী সোজা লিখবো। এই লেখাটাই সবচেয়ে বেস্ট। আমরা যখন পরপর লিখবো তখন দেখা যাবে আমরা এইভাবেই লিখবো। ওকে, এবার আমরা ইউনিটের কনভার্সনগুলো দেখবো। ঠিক আছে, কিভাবে একটা ইউনিট থেকে অন্য একটা ইউনিটে কনভার্ট করা যায়। যেমন আমরা দেখলাম যে এসআই পদ্ধতিতে ভরকে আমরা কেজি বলছি, আর সিজিএসে সেই ভরের ইউনিটটাই আমরা গ্রামে প্রকাশ করছি। তাহলে কেজির সাথে গ্রামের সম্পর্কটা কি? এটা খুব কমন সম্পর্ক, তোমরা সবাই জানো। এই কেজি, কে হচ্ছে অ্যাকচুয়ালি কিলো। এই কিলোটা একটা সংখ্যা, কিলো সংখ্যাটা কত না 10 টু দি পাওয়ার 3, অর্থাৎ 1000, তাই না? 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে দেখো এখানে 1 কেজি, এই 1 কে এর জায়গায় আমি কি লিখেছি 1000, আর গ্রাম যেমন আছে সেই রকম, তার মানে কে এর ভ্যালু কত 1000। ওকে, তাহলে ধরো আমি আবার 1 মিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার, এগুলো খুব কমন, এগুলো মোটামুটি মনে রাখতে হবে। হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, এরকম ছোটবেলায় আমরা ক্লাস 3-4-এ অঙ্ক করেছি এবং আমরা এটা পড়েওছি। কার সাথে কি রিলেশন আমরা মোটামুটি এখান থেকে বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে 1 মিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার না, 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, আমরা এইভাবে নির্ণয় করি। ঠিক আছে, তো সেরকম কিলোমিটার, 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার, তাই না? আবার 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে কত সেন্টিমিটার হবে না 1000 ইন্টু 100, এত সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 সেন্টিমিটার। এরকম আমরা কনভার্সনগুলো, আমরা ছোট ছোট কনভার্সনগুলো আমরা ছোটবেলাতে অনেক। তাহলে বড় বলতে কি না, বড় বলতে দেখো এই কথাটা যদি মনে রাখতে পারো, ডিডিসি এমএমএনপি, তাহলে অনেক সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে। এটা কি, হঠাৎ করে আমি এটা কি লিখলাম, এটা পরপর একটু মনে রাখবে। হ্যাঁ, ডিডিসি এমএমএনপি, তাহলে কি, ডি ফর ডেকা, ডি ফর ডেসি, সি ফর সেন্টি, এম ফর মিলি, এম ফর মাইক্রো, এন ফর
ন্যানো অ্যান্ড পি ফর পিকো। আমরা পড়েছি ন্যানোমিটার শুনেছি, পিকোমিটার শুনেছি, তাহলে এই ন্যানোমিটারের সাথে পিকোমিটারের কি সম্পর্ক এগুলো তো আমাদের জানতে হবে, সেটাই আমরা দেখব। দেখো ডেকা, ডেকা কথাটার মানে হচ্ছে 10। ডেকা কথাটার মানে কি 10। ডেসি কথাটার মানে কি, ডেসি মানে হচ্ছে 1/10, মানে 10 টু দি পাওয়ার -1, 1/10, 1/10, তার মানে 10 টু দি পাওয়ার -1। সেন্টি, সেন্টি কথাটার মানে হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার -2। মিলি 10 টু দি পাওয়ার -3, কিছুই না, টু দি পাওয়ারে -1 করে করে অ্যাড হচ্ছে, ঠিক আছে। মাইক্রো, এখানে কি হয়ে যাবে, মিলির সাথে মাইক্রো কি ডিফারেন্স, 10 টু দি পাওয়ার -6, 1000 এর ডিফারেন্স, ঠিক আছে। 1000 গুণ ছোট, 1000 গুণ ছোট মানে 1000 দিয়ে ভাগ হচ্ছে, ঠিক আছে। এটা আবার 1000, 10 টু দি পাওয়ার -9, এটা হবে 10 টু দি পাওয়ার -12, ঠিক আছে। এই সিরিজটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এই কনভার্সনগুলো সহজ হয়ে যাবে। যেমন ধরো আমি বলছি যে 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, কত মিটার। 1 পিকোমিটার কি করব, পিকোর জায়গায় শুধুমাত্র তার নিউমেরিক্যাল টার্মটা বসাবো। পিকো কথাটা মানে কি 10 টু দি পাওয়ার -12, তাহলে 1 ইন্টু পিকোর জায়গায় কত বসলো, 10 টু দি পাওয়ার -12, মিটার যেমন আছে তেমনি, তাহলে 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 10 টু দি পাওয়ার -12 মিটার, ঠিক আছে। ধরো তোমাকে বললাম যে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত মিটার, তাহলে সেন্টি, সেন্টির জায়গায় কত বসবে, 1 ইন্টু সেন্টি, সেন্টির জায়গায় বসবে 10 টু দি পাওয়ার -2 মিটার সমান 10 টু দি পাওয়ার -2 মিটার। এ দেখো 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কি হবে, 10 টু দি পাওয়ার -2 মিটার, ঠিক আছে। ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে যে কোনো একটা বস্তুর ঘনত্ব, কোনো একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, সাপোজ 1.36 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ও এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, দুটো কথা বলবো। এক, আমরা একক লেখার নিয়ম শিখলাম, তার মধ্যে একটা নিয়ম আমি স্কিপ করে গেছি, এখানে সেন্টিমিটার কিউব দেখে আমার মনে পড়লো। যখন কোনো একক এরকম এককের মাথায় বর্গ বা মানে পাওয়ার থাকবে, এককের কোন মাথায় যখন পাওয়ার থাকবে তখন আমরা পাওয়ার দিয়েই লিখব। অনেক সময় আমরা লিখি সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু কিউবিক সেন্টিমিটার, সিসি। এই লেখাটা ভুল, এটা লেখা যায় না, এটা এককের নিয়ম, একক লেখার নিয়মের বিরুদ্ধে যাচ্ছে। অর্থাৎ কিউবিক সেন্টিমিটার বা আমরা ধরো লিখলাম মিটার স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার মিটার এইভাবে লিখতে পারি না, লেখার নিয়মটা হচ্ছে এইরকম, অর্থাৎ আমাদের বর্গাকারেই বা পাওয়ারে যেটা থাকবে সেই হিসাবেই লিখতে হবে, ঠিক আছে। ওকে, এখানে ধর বলা আছে ঘনত্ব ইজ ইকুয়াল টু কোনো একটা বস্তুর ঘনত্ব 1.36 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঘনত্বর একক দেখো লেখা আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, ওপর আছে ভরের একক আর নিচে আছে দৈর্ঘ্যের কিউব। দৈর্ঘ্যের কিউব মানে কি, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা সমান কি আয়তন, অর্থাৎ ঘনত্ব সমান ভর বাই আয়তন। আমরা ইউনিট দেখেও অনেক সময় বুঝে নিতে পারি, মানে ধরো কোনো একটা এমন একটা রাশিকে মেনশন করা হচ্ছে, তোমাকে প্রকাশ মানে তোমাকে দিয়েছে যে রাশিটা আসলে কি আমরা বুঝতে পারছি না, কিন্তু সেই রাশিটার একক দেখে অনেক সময় আমরা আন্দাজ করতে পারি বা আইডিয়া লাগাতে পারি যে ওটা কি হতে পারে। ওকে, তাহলে এখানে দেখো ঘনত্বের একক গ্রাম পার সেন্টিমিটার কিউব তোমাকে দেওয়া আছে, অর্থাৎ ভর বাই আয়তন, ঠিক আছে। তাহলে এটা কোন এককে দেওয়া আছে, গ্রাম সেন্টিমিটার, এগুলো ইউজ হয় কোথায় না এসআই, সরি সিজিএস এ, এসআইতে নয় সিজিএস এ ইউজ হয়, সিজিএস পদ্ধতিতে ইউজ হয়। তোমাকে আমি প্রশ্ন করলাম যে এই এক্সপ্রেশনটাকে তুমি এসআইতে লেখো, এসআইতে প্রকাশ করে দেখাও, অর্থাৎ 1.36 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু কত গ্রামের জায়গায় এসআইতে কি হবে কেজি, আর সেন্টিমিটারের জায়গায় কি হবে মিটার, মানে কত কেজি পার মিটার কিউব, এটা প্রকাশ করতে হবে, অর্থাৎ এসআইতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এটা করি, দেখো 1 গ্রাম
ইজ ইকুয়াল টু 10⁻³ কেজি। আমরা জানি তো নাকি 1 কেজি ইজ ইকুয়াল টু কে জায়গায় কত 1000, তাহলে 1 ইন্টু 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কি হচ্ছে 10⁻³ কেজি। ওকে, আচ্ছা এবার কি আছে সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু সি সেন্টি কতটা জায়গায় কি বসাবো 10⁻² এত মিটার, তাই না? 1 মিটার ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে সেন্টিমিটার কিউব আছে, তাহলে উভয় দিকেই কিউব করে দিচ্ছি। 1 সেন্টিমিটার তার হোল কিউব ইজ ইকুয়াল টু 10⁻² মিটার তার হোল কিউব। ওকে, তাহলে আমরা কি লিখছি না 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু এটার কিউব ইন্টু এটার কিউব, নিউমেরিক্যাল টার্মটার কিউব ইন্টু এককটার কিউব, তাই না? তাহলে এটা কি হবে 3 গুণে 6 10⁻⁶। সূচকের নিয়ম অনুযায়ী আমরা তো সূচক পড়েছি, সূচকে কি বলছে যখন এরকম কোনো কিছুর পাওয়ার থাকবে তার ব্র্যাকেটে মানে তার বাইরেও আবার পাওয়ার থাকবে তখন দুটো পাওয়ার গুণ হয়ে যাবে মিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻⁶ মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমরা এবার গ্রামের রিলেশনটাও পেয়ে গেছি কেজির সাথে, আর সেন্টিমিটার কিউবের রিলেশনটাও পেয়ে গেছি মিটারের সাথে। এবার জাস্ট বসাবো। তাহলে এটা হচ্ছে কি আমার CGS এ দেওয়া আছে 1.36 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু নিউমেরিক্যাল টার্ম যেমন আছে থাকলো 1.36 ইন্টু গ্রাম। 1 গ্রাম সমান কত কেজি 10⁻³ কেজি ডিভাইডেড বাই সেন্টিমিটার কিউব 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 10⁻⁶ মিটার। ওকে, তাহলে আমরা যেমন আছে সেটা রাখলাম। এবার ক্যালকুলেশন করবো সিম্পল 1.36 ইন্টু এখানে 10⁻³ আর -3 এখানে 10⁻⁶। তাহলে কাটলে কি হবে 10⁻³ নিচে 10⁻³ নিউমেরিক্যাল টার্মটা তো আমরা লিখলাম, যেমন যেমন যেখানে যেরকম ইউনিটগুলো থাকবে সেখানে সেই রকম ইউনিটটাই আমরা রেখে দেবো। তাহলে উপরে কি রাখছি কেজি, নিচে কি রাখছি মিটার কিউব, এটা তো মিটার কিউব। ওকে, তাহলে 10⁻³ যদি ওপরে যায় তাহলে কি হবে 1.36 ইন্টু পাওয়ারে আছে -3 হয়ে যাবে +3, ওপরে আছে কেজি নিচে আছে মিটার কিউব, ওপরে গেলে কি হবে পার মিটার কিউব অর 1.36 ইন্টু 10⁻³ কেজি মিটার টু দি পাওয়ার -3। ঠিক আছে, সূচক লেখার নিয়ম। ওকে ওকে, তাহলে আমি একটু আগে বললাম অ্যাম্পিয়ারকে তোমাদের বোঝানোর জন্য বলে দিয়েছিলাম AMP, যেখানে এটা ক্যাপিটাল অ্যান্ড MP স্মল। অ্যাকচুয়ালি একক লেখার নিয়মটা হচ্ছে যে যখন কোনো বিজ্ঞানীর নামানুযায়ী আমরা একক লিখবো তখন বললাম একটু আগে যে তার ফার্স্ট লেটারটা প্রথম হরফটা আমরা ক্যাপিটালে লিখবো, পরেরগুলো স্মল লিখবো। কিন্তু অ্যাম্পিয়ারটা আমরা প্রকাশ করি শুধুমাত্র A দিয়ে, AMP দিয়ে আমরা প্রকাশ করি না। যেমন আমরা সেন্টিমিটার কিউবকে সিসি প্রকাশ করি না, কিন্তু এটা আমরা অনেক আগে আমরা খুব ইউজ করতাম। ঠিক আছে, সেরকম আগে আমরা অ্যাম্পিয়ারকে AMP দিয়েও অনেকবার লিখেছি, তাই আমি AMP লিখে ফেললাম, কিন্তু এখন আর এইভাবে লেখা হয় না, অ্যাম্পিয়ারকে A দিয়ে ডিনোট করা হয় আর পাস্কালকে দেওয়া হয় PA। দেখো পাস্কালের ফার্স্ট হরফটা প্রথম হরফটা হচ্ছে P এবং পরের এটা কিন্তু স্মল। ওকে, এবার আমরা পড়ব ল অফ কেমিক্যাল কম্বিনেশন। ল অফ কেমিক্যাল কম্বিনেশন আমরা কেন পড়ব? রাসায়নিক সংযোগ সূত্র অনেক লোক পড়েছি অনেক আগে, এর আগে। তো আমরা এটা কেন পড়ব? দেখো, রাসায়নিক সংযোগ সূত্র আমরা যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়া করি, আমরা যখন বাড়িতে রান্না করি তখন মনে করো তুমি মাছের ঝোল করছো, মাছের ঝোলে কি সব রকম মশলা দিয়ে দাও, যে যার সাথে যেটা খুশি যেরকম মশলা খুশি দিয়ে কি রান্না আমরা করে ফেলতে পারি? সেটা আমরা যেমন করি না, সেই রকম কেমিক্যাল যে কম্বিনেশন হয় সেটা যেমন তেমনভাবে হয়ে যায় না। অর্থাৎ যতটা খুশি অ্যামাউন্ট A নিয়ে যতটা খুশি অ্যামাউন্ট B এর সাথে মিশিয়ে যতটা খুশি অ্যামাউন্ট C বা D মানে যে প্রোডাক্টটা হবে সেটা তৈরি হয় না। এটা একটা নির্দিষ্ট নিয়মে মেনে চলে। তাহলে নির্দিষ্ট নিয়মটা কি না, এটা প্রথম নির্দিষ্ট নিয়ম 1 নম্বর হচ্ছে ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্রটা প্রথম দিয়েছিলেন ফরাসি বিজ্ঞানী ল্যাভাসিয়ার।
তিনি কি বলছেন যে ভরের নিত্যতা সূত্রটা কি বলছেন, দেখো সহজভাবে যদি আমি বলি তাহলে হচ্ছে এ প্লাস বি নিজেদের মধ্যে বিক্রিয়া করে সাপোজ সি প্লাস ডি তৈরি করছে, ঠিক আছে। এখানে উনি বলছেন যে এ বি নিজেদের মধ্যে মোট যত ভর নিয়ে যুক্ত হবে সি ডির উৎপন্ন ভরের মোট পরিমাণটা সমান হবে। মানে কি, মানে এখানে টোটাল মাস যতটা হবে এখানে টোটাল মাস ততটাই হবে। এরা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়া করছে, এ আর বি নিজেদের মধ্যে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কিছু তৈরি করছে, প্রোডাক্ট উৎপন্ন করছে, বিক্রিয়া ফলে জাত পদার্থ এরা, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এরা হচ্ছে বিক্রিয়ক, এরা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বিক্রিয়কের মোট ভরের সাথে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হবে। মনে করো এ নিয়েছি এ পরিমাণ, আমি নিলে হবে না, আমি এ পরিমাণ নিতে পারি, বি নিয়েছি বি পরিমাণ সাপোজ, ঠিক আছে। এবার আমি এ আর বি যখন বিক্রিয়া করব তখন মনে করো সি আর ডি তৈরি হচ্ছে, তাহলে এ প্লাস বি থেকে যে সি আর ডিটা তৈরি হলো তারা দুজন কি সমান হবে? না, হবে না। কেন না, আমি এ পরিমাণ নিয়েছি বি পরিমাণ নিয়েছি, কিন্তু ওরা কতটা বিক্রিয়া করেছে, ওরা যে পরিমাণ নিজেদের মধ্যে বিক্রিয়া করবে এবং এখানে যতটা পরিমাণ তৈরি হবে সেই দুটো অ্যামাউন্ট সমান হবে। মানে সাপোজ এটা আমার নেওয়া, আমি নিয়েছি টেকেন, ঠিক আছে, আর রিয়্যাক্ট কতটা করেছে, রিয়্যাক্ট করেছে সাপোজ মনে করো এক্স আর ওয়াই পরিমাণ, ঠিক আছে, আর এটা মনে করো তৈরি হচ্ছে পি অ্যান্ড কিউ পরিমাণ। তাহলে সমান কোনটা হবে না, বিক্রিয়ক পদার্থ যতটা বিক্রিয়া করবে সেইটার সাথে সমান হবে পি প্লাস কিউ, যতটা পরিমাণ বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমি যতটা খুশি নিলাম এবং যতটা আমি তৈরি করতে চাইবো সেটা হবে না। বিক্রিয়ার একটা নির্দিষ্ট নিয়ম আছে এবং সেই নিয়ম অনুযায়ী বিক্রিয়ক পদার্থ যতটা পরিমাণ মোট বিক্রিয়া করবে বিক্রিয়াজাত পদার্থের মোট পরিমাণটা সমান হবে। এটাও নয় যে এক্স এর সাথে পি সমান, ওয়াই এর সাথে কিউ সমান, বা এক্স এর সাথে কিউ সমান ওয়াই এর সাথে পি সমান, সেটা নয়। এটার মোট ভর এটার মোট ভরের সাথে সমান, বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। এটাই হচ্ছে ভরের নিত্যতা সূত্র। এটাকে কিভাবে বোঝানো যায়, যেমন দেখো হাইড্রোজেন প্লাস অক্সিজেন থেকে হচ্ছে জল, ঠিক আছে। দেখা যায় 2 আয়তন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি হয় এবং 1 আয়তন অক্সিজেন এখানে বিক্রিয়া করে। তাহলে এখানে দেখো আমি যদি দেখি এখানে হাইড্রোজেনের পরিমাণ কটা আছে, 2 দুগুণে 4টা, এখানেও আছে 4টে, এখানে অক্সিজেন আছে 2টো, আর এখানেও আছে অক্সিজেন 2টো। অর্থাৎ হাইড্রোজেনের মোট ভর এখানে যত, এখানেও হাইড্রোজেনের মোট ভর তত, অক্সিজেনের মোট ভর যত, এখানেও অক্সিজেনের মোট ভর তত। তাহলে এখানে আমার রিঅ্যাক্টেন্টের মোট ভরের সাথে প্রোডাক্টের মোট ভর সমান। কিভাবে দেখবো, দেখো এখন দেখিয়ে দিচ্ছি। 2 ইন্টু হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেনের ভর কত, 1 করে, 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের মোট ভর কত, 16 ইন্টু 2। আচ্ছা আমি এগুলো বলছি কি করে, 16 জানলাম কি করে, এগুলো তোমরা আস্তে আস্তে পড়তেই জেনে যাবে, আমরা 2-3টে ক্লাস পরেই জেনে যাব, ঠিক আছে। এটা যেহেতু ইনিশিয়াল তাই আমি আপাতত লিখছি, আপাতত তোমরা লেখো, কোনো চাপ নেই, আমরা কিছুদিনের মধ্যেই এগুলো সব জেনে যাব। এখানে কি হচ্ছে 2 ইন্টু, এখানে দেখো এটা যেহেতু যৌগিক পদার্থ কম্পাউন্ড, তাই এদের দুজনকার যে মাস সেটা কিন্তু যোগ হবে, ঠিক আছে। যেমন 2 ইন্টু 1, 2টো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের এক মাস হচ্ছে 1 প্লাস অক্সিজেন হচ্ছে 16। তাহলে এদিকটা দেখা যায় 2 কে 2 ইন্টু 2 মানে 4 প্লাস 16 দুগুণে 32, এটা কত হচ্ছে 2, ভেতরে কত হচ্ছে 2 কে 2 16 মানে 18। তাহলে এখানে কত হলো 36, 18 দুগুণে 36 হয়েছে। বিক্রিয়ক পদার্থের মোট ভর বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সাথে সমান। আমি ধরো নিতাম হাইড্রোজেন, মনে করো আমি নিয়ে নিয়েছি 6 গ্রাম, অক্সিজেন নিয়ে নিয়েছি সেখানে 34 গ্রাম, তাহলে 6-এর সাথে 34 কি বিক্রিয়া করবে না, 6 গ্রামের সাথে 34 গ্রাম বিক্রিয়া করবে না, কি করবে 4 গ্রামের সাথে 32 গ্রাম করবে। তাহলে 4 গ্রাম হাইড্রোজেনের সাথে যদি আমার 32 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে তাহলে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে কতটা বিক্রিয়া করবে না 32/4 গ্রাম, 4 গ্রাম। আর
কি বললাম, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে তাহলে কতটা বিক্রিয়া করবে? ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। কি করব, 2 3 2 16, 3 16, ঠিক আছে। তাহলে আমাকে 48 গ্রাম নিতে হতো, আর আমি অক্সিজেন কতটা নেব বললাম, অক্সিজেন বললাম 36 গ্রাম। 36 গ্রামের সাথে বিক্রিয়া করবে কি করবে না? সেক্ষেত্রে কতটার সাথে বিক্রিয়া করবে? ওই 32 গ্রামের সাথে বিক্রিয়া করবে। 32 গ্রামের সাথে কতটা বিক্রিয়া করবে? 6 গ্রামের মধ্যে 6 গ্রাম নয়, 4 গ্রাম। এখানে 2 গ্রাম পড়ে থাকবে। এবার তাহলে আমি যদি ভাবতাম যে আমি তো 6 গ্রাম নিলাম আর এটাও নিয়েছি 36 গ্রাম, তাহলে এটার সাম আপটা অর্থাৎ 42 গ্রাম আমার এখানে পাওয়ার কথা, সেটা আমি পাবো না। ঠিক আছে, তাহলে যতটা পরিমাণ ভর এখানে বিক্রিয়া করবে ততটা ভরের মোট পদার্থই তৈরি হবে। এটাই বিজ্ঞানী ল্যাভাসিয়ার তার ভরের নিত্যতা সূত্রতে বলতে চেয়েছেন। ঠিক আছে, আচ্ছা এইরকমভাবে আমরা যখন লস অফ কেমিক্যাল কম্বিনেশন এই লগুলো আমরা পড়তে পড়তে আমরা পরবর্তীকালে দেখবো, মানে পরবর্তীকালে বিজ্ঞানীরা এই সমস্ত এক্সপেরিমেন্ট করতে 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 এবার এসছে জন ডাল্টন। ঠিক আছে, ডাল্টনের পরমাণুবাদ, যেটা আমরা পরের ক্লাসে দেখবো। আপাতত যতটা পর্যন্ত আজকে পড়ানো হলো সেটাই প্র্যাকটিস করো। ওকে, কালকে আবার দেখা হচ্ছে।